এই যে আপনারা যারা আসছেন, আমাদের সবার মহিলা আছে না, অনেকের মা আছে, বোন আছে, এখানে যারা আছেন অনেকেই বিবাহিত, অধিকাংশ কিছু যুবক ভাইরাও আছেন, অনেকের স্ত্রী আছে। এই আমাদের মা এবং বোনদের ভোট লাগবে কিনা? এই মা বোনদেরকেও কাজে লাগাবেন, কি রাজি আছেন? আসলে লাগাবেন? কারা কারা লাগাবেন হাতটা দেখান। হে আল্লাহ, আমরা তোমার কাছে ঘোষণা দিচ্ছি, আমরা যেমন তোমার দিন কায়েমের জন্য চেষ্টা করব, আমাদের মা বোনদেরকেও সাথে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, এই যে আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইমরুল ভাইয়ের পক্ষে আমরা ভূমিকা রাখবো। এখন এই কাজ থেকে ফিরানোর জন্য দুইটা বিষয় আপনাদের সামনে আসবে, দুইটা বিষয় ফিরানোর জন্য চেষ্টা করবে। একটা বিষয় আসবে টাকা। এখানে কাজ করলে তো আপনার পকেটে টাকা খরচ করতে হবে, টাকা দিয়ে কাজ করতে হবে। এই যে আজকে আসছেন, আপনাদের কি টাকা দেওয়া হবে? বরং অনেকেই টাকা দিয়ে এটার খরচ দিচ্ছেন, টাকা দেওয়া হবে না। কিন্তু এমন অফার আসবে যে টাকা দিয়ে দিবে, টাকার বান্ডেল, টাকার লুভে পড়া। আপনারা কি এই ন্যায় ইনসাফের পক্ষ, আপনারা কি কেউ ছেড়ে দিবেন? টাকার অফার যদি কেউ দেন, লাথি মেরে আমরা টাকাকে বর্জন করব। রাজি আছেন? আরেকটা ভয় দেখাবে, আপনাকে ভয় দেখাবে, বলবে কি আপনার হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো। ভয় পেয়ে যাবেন? বলবো কি ক্ষমতা তো আমরা এই দেশে পরে দেখাবো, এই ভয় দেখাবে। কি ভয় পেয়ে যাবেন? সম্মানিত বন্ধুগণ, ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে যদি কেউ আপনাকে আক্রমণ করে, আপনার শরীর থেকে রক্ত ঝরে আপনার সুরক্ষিত হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ রাসূল বলছেন, যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এই দাওয়াত দেওয়ার আন্দোলন করার কারণে যদি কেউ আক্রমণ করে আপনার শরীর থেকে রক্ত ঝরায়, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে রক্ত মাখা শরীর নিয়ে তাকে হাজির করানো হবে। তার শরীর থেকে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ ছড়তে থাকবে। আশেপাশে মানুষ, হাসরের মানুষ পাগল হয়ে যাবে যে এত সুন্দর ঘ্রাণ কই থেকে আসতেছে। এদিকে খোঁজাখুঁজি করবে, দেখবে যে কিছু লোকের শরীর থেকে রক্ত ঝরতেছে, আর তাদের থেকে এরকম ঘ্রাণ আসতেছে। তাদের চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, হাস্যোজ্জ্বল চেহারা। তখন লোকজন জিজ্ঞেস করবে, কেন এত সম্মান? তখন বলা হবে, এরা দুনিয়াতে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের জন্য তারা সংগ্রাম করেছে, আর বাতিলেরা তাদের উপর আক্রমণ করে তার শরীর থেকে রক্ত জড়িয়েছে। এই বাতিলের আক্রমণ হুঙ্কারকে সে পরোয়া না করে এই কাজে টিকেছিল, আর নির্ভয়ে কাজ করেছে। বাতিলের আক্রমণে তার শরীর থেকে রক্ত ঝরার কারণে আজকে তাকে এরকম মর্যাদা দেওয়া হচ্ছে। কিছু মানালা বলবেন সবাই? তাহলে কি কেউ যদি আপনাকে ভয় দেখা, ভয় পেয়ে যাবেন? তাহলে আমরা আরো সেই মর্যাদার তামান্না নিয়ে বাতিলের হুঙ্কারকে আমরা প্রশ্রয় না দিয়ে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমি শেষ করে দিচ্ছি। 15-16 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে নাই। এবার আমরা মানুষকে বুঝাবো, আমরা জামাত ইসলামীর কর্মীরা। আজকে কিন্তু আমাদের কর্মী সমাবেশ, আজকে কিন্তু ভোটের সমাবেশ না, কর্মী সমাবেশ। আমরা কর্মীরা আলোচনা করতেছি, মানুষকে বুঝাবো ভোট দেওয়ার জন্য। আমার জামাত ইসলামীতে ভোট দিতে হবে, আমরা জোর করে কাউকে ভোট দেবো না, বুঝাবো ন্যায় ইনসাফের পক্ষে। আমরা মানুষকে ভোট দেওয়ার অধিকার, সিল মারার নির্ভয়ে সিল মারার সুযোগ করে আমরা দিতে চাই। কি রাজি আছেন কিনা? কেউ যদি কেন্দ্র দখল করতে চায়, তাদের কি দখল করতে দিবেন? আমরা এবার জীবনের বিনিময়ে হলেও
মানুষের ভোটাধিকার দেওয়ার সুযোগ আমরা করে দিব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কেন্দ্র যদি কেউ দখল করে জোর করে সিল মারতে চায়, এটা প্রতিরোধ করে শাহাদাতের তামান্না নিয়ে হাসরের মাঠে ওই মর্যাদার আশা করে কারা কারা প্রতিরোধ করতে প্রস্তুত আছে হাতটা দেখান। রব্বুল আলামিন, আমরা তোমার সন্তুষ্টি লাভের আশা তোমার জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চাই। তুমি আমাদের সবাইকে কবুল করো, এবং কেউ যদি এই ভোটাধিকার হরণ করতে চায়, আমরা জীবন দিয়ে হলেও মানুষের অধিকার আদায় করার জন্য চেষ্টা করব। তুমি আমাদের সবাইকে কবুল করো, তুমি আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকেও কবুল করো। সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী সম্মানিত আমির, জামাত মনোনীত সদর আসনের এমপি প্রার্থী, গণমানুষের নেতা জননেতা মাওলানা কামরুল হোসেন ইমরান, সম্মানিত ব্রাহ্মণকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জামাত ইসলামী আছেন, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা বেশি পড়ে গেছে। আমরা এখানে কষ্ট করতেছি, যে কষ্টটা করতেছি এই কষ্ট আমরা কিসের জন্য করতেছি? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেছি। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই জন্য আমাদের এই সংগ্রাম। এই সংগ্রাম করতে গিয়ে যদি এর চাইতে আরো বেশি কষ্ট করতে হয়, আমাদের জান দিতে হয়, আমাদের মাল দিতে হয়, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই সংগ্রাম, এই কষ্ট, এই মেহনত আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বুড়োচর ইউনিয়নের 8 এবং 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই নির্বাচনী কর্মী সম্মেলনে উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বুড়োচরের কৃতি সন্তান মজলুম জননেতা ডাক্তার সাইফুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান ময়মনসিংহ জামাত ইসলাম জেলা সেক্রেটারি, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা মুহাদ্দিস মুজাম্মেল হক আকন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন করানগঞ্জ ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আবু বকর সিদ্দিক। উপস্থিত আছেন মহানগরী জামাতের সম্মানিত যুব বিভাগের সেক্রেটারি, আমাদের এই চরাঞ্চল অঞ্চলের খাদেম ইঞ্জিনিয়ার আব্দুল বারী। উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত হয়েছেন আমার সামনে অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ভাই, বন্ধুগণ, বাজারের সম্মানিত ব্যবসায়িক নেতৃবৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা যারা শুনতেছেন, সকলকেই আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি, যে মহান রাব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন পর একটা উন্মুক্ত ময়দান তৈরি করে দিয়েছেন, যে ময়দানে আমরা ডর ভয়হীন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা আমরা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ, এবং যুগে যুগে যারা জীবন দিয়েছেন, বিশেষ করে আমাদের এই ফেসিবাদকে উৎখাত করতে গিয়ে যে সকল ছাত্র জনতারা জীবন দিয়েছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা,
আমরা আমাদের এই যে আন্দোলনে নেমেছি, সে আন্দোলনটা হচ্ছে আমরা মানুষের সকল শ্রেণী পেশার মানুষের একটা ভাগ্যের পরিবর্তন করতে চাই। আমরা আমাদের এই 54 বছরে যে পদ্ধতিতে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করেছে, সকল পদ্ধতি ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কেউ আমাদের শান্তি, সমৃদ্ধি, উন্নতি কোনো কিছু এনে দিতে পারে নাই। আমরা সকল দলের শাসনে দেখেছি, কোন দলের শাসনে আমাদেরকে শান্তি এনে দিতে পারে নাই। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের এই 1.5 বছর। এই 1.5 বছরে এখন কোন দলের শাসন চলে না, একটা নিরপেক্ষ দলের শাসন চলতেছে। কিন্তু সেই শাসনটা হচ্ছে মানব রচিত মতবাদ। আর মানব রচিত মতবাদের কারণে এখনো আমাদের চাঁদাবাজি আছে না নাই? এখনো কি আমাদের মা বোনেরা দর্শন হচ্ছে না দখলবাজি আছে না নাই? সকল সিস্টেমে আগের মতো রয়ে গেছে, কোন সিস্টেমের পরিবর্তন হয় নাই। মানুষ এখনো শান্তির জন্য আমরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু শান্তির নিশানা আমরা খুঁজে পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা এই 54 বছর যে ধারায় পরিচালিত হয়েছে, এই ধারার পরিবর্তন করতে হবে। নাঙ্গলের ধারা দেখেছি আমরা, নাঙ্গলের শাসন, নৌকার শাসন, ধানের শীষের শাসন দেখেছি, কেউ আমাদের শান্তি দিতে পারে নাই। এইবার ইনশাআল্লাহ আমরা একটা আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই আল কোরআনের শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে মানুষের ভিতরে শান্তি, সমৃদ্ধি, উন্নতি হবে। নচেত এই শান্তি, সমৃদ্ধি, উন্নতি হবে না। এই জন্য আমরা বলতে চাই, আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আসি নাই। আমরা কিছু শ্রেণীর মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আসি নাই। আমরা আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছিলেন, সেই পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের এই জমিনে, বাংলাদেশের এই জমিনে শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেই আমরা সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন দেখেন আমাদের এই 54 বছরে যে সিস্টেমে দেশ চলেছে, আমাদের 54টা মন্ত্রণালয় ভিত্তিক গরিবের ব্যাড ট্যাক্সের টাকায় যেভাবে রাষ্ট্র গঠিত হয়েছে, সেই ব্যাড ট্যাক্সের টাকা জনগণের কাছে কিভাবে আসে, কত টাকা বাজেট বরাদ্দ, এটা আমরা কারো কাছ থেকে শুনতে পারি নাই। 54 বছরে কোন এমপি আমাদেরকে শোনায় নাই, কোন চেয়ারম্যান আমাদেরকে বলে নাই যে এই টাকা এই খাতে এই বরাদ্দ, কোন মেম্বার আমাদেরকে বলে নাই। আল্লাহর মেহেরবানিতে এইবার যদি আপনারা আমাদেরকে এমপি বানিয়ে পার্লামেন্টে পাঠান, প্রথমত জনগণের যে ব্যাড ট্যাক্সের যে টাকা দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের এই সদরের জন্য যে ব্যাড ট্যাক্সের টাকায় যে বাজেট বরাদ্দ থাকবে, যে প্রকল্পের জন্য যে বরাদ্দ থাকবে, সেটা আমরা মহল্লার মাইকে, মসজিদে এসে ঘোষণা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যখন এই জনগণের ব্যাড ট্যাক্সের টাকার বাজেট বরাদ্দ আমরা দেবো, রাস্তার জন্য কত টাকা বরাদ্দ, মসজিদের জন্য কত টাকা, মন্দিরের জন্য কত টাকা বরাদ্দ, মসজিদ মাদ্রাসার জন্য, হাসপাতাল, চিকিৎসা খাতের জন্য, যুবকদের যুব উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য, ব্যবসায়ীদের অনুদানা, প্রণোদনা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকল কার্যক্রম যখন আমরা মানুষের কাছে ওপেন করে দিব, তখন আমাদের কিছু দুর্নীতিবাদ প্রশাসনরা, যারা 54 বছরে যে সিস্টেমে তারা চলতেছে, তারা কিন্তু সে টাকা আগের মতো, আগের কায়দায় রেখে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। তখন আমাদের কাজ হবে, আমরা যেভাবে আজকে বিজয় অর্জন করে আমাদেরকে পার্লামেন্টে পাঠাবেন, তখন আমার সাথে থেকে এই দুর্নীতিবাদ প্রশাসনের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ আমাদের করা লাগবে। তখন আপনারা আমাদের এই দুর্নীতিবাদ প্রশাসনদেরকে সোজা করার জন্য, সাহায্য করার জন্য আমার সাথে সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ডিসি সাহেবকে চিঠি দেওয়া হবে, ডিসি সাহেব তুমি ভালো হয়ে যাও, টিএনও সাহেবকে চিঠি দেওয়া হবে, তুমি ভালো হয়ে যাও, যে লাইন চলতেছে এই লাইন ভালো না। ওসি সাহেব, যেভাবে হয়রানি করেছো বিভিন্ন সময় মামলা মোকদ্দমা দিয়ে, একটা এলাকাতে একটা মার্ডার হইলে তোমার ফুর্তি লেগে যায়, এই কায়দা তুমি বাদ দাও। সকল মানুষদেরকে আমরা এইভাবে চিঠি দিব, ভূমিকে চিঠি দিব, সকল জায়গায় চিঠি দিব যে এই কায়দা আর হবে না, জুলুম আর হবে না, অভিযোগ আসা মাত্রই নিষ্পত্তি করতে হবে, কোন ধরনের বাড়তি টাকা পয়সা, স্ট্রিট মানি, এইগুলো আর চলবে না। যদি তারা আমার কথা না শুনে, তখন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা দেবো। প্রত্যেকটা অফিস আদালত ঘেরাও করে তাদেরকে সাহায্য করার জন্য আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে খেয়াল করে দেখেন, আজকে আমরা দিনে দিন আমরা যে প্রক্রিয়ায় চলতেছি, একটা দুইটা শ্রেণী খালি উপরে উঠতেছে, আর সকল শ্রেণীর মানুষ আমরা জিম্মি হয়ে যাচ্ছি। আজকে আমাদেরকে নিয়ে যারা রাজনীতি করে, পুরা রাজনীতিটা একটা ব্যবসায়ী সিন্ডিকেটের ভিতরে চলে গেছে। পুরা রাজনীতি নাই, তারা আমাদের আজকে যদি স্বাস্থ্য খাত বলেন, স্বাস্থ্য খাত একটা সিন্ডিকেটের ভিতরে চলে গেছে। আজকে আমাদের বিভাগীয় হাসপাতাল, চরাঞ্চলের একটা হাসপাতাল এখনো বন্ধ হয়ে রয়েছে। আমাদের এই সিন্ডিকেটের কারণে এগুলো আমাদের চালু হচ্ছে না, কেউ এখানে আসতে যাচ্ছে না।
পুরা মানুষ আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেছি, কোম্পানির কাছে আমরা জিম্মি হয়ে গেছি। যে কোম্পানি আজকে আমাদের খাদ্যে ফরমালিন দিতেছে, গরুতে মোটা তাজাকরণের নামে ভ্যাকসিন দিতেছে, ব্রয়লার মুরগিকে অ্যান্টিবায়োটিক দিতেছে, ওই কোম্পানি আবার আমাকে সুস্থ করার জন্য তারা ওষুধ বের করতেছে। মানে তারা আমার শরীরে ফুড পয়জন ঢুকাচ্ছে, আবার তারা আমাকে সুস্থ করার জন্য চেষ্টা করতেছে, যার জন্য তারা আমাদের খাদ্যে ভেজাল খাওয়াইয়া মানুষদের ভিতরে বিভিন্ন ধরনের ওষুধের জাম তারা ঢুকাই দিচ্ছে, যার জন্য আজকে প্রত্যেকটা ফ্যামিলি দেখবেন ক্যান্সারের রোগে আক্রান্ত, বিভিন্ন বড় বড় রোগে আমরা আক্রান্ত হয়ে পড়েছি। যার জন্য আমরা আজকে আর আমাদের দাদারা, আমাদের বাবারা যখন বছর ঘুরে আসলে ফসল বিক্রি করে জমি কিনতে পারছে, এখন কিন্তু আমাদের বাকি আছে সেটা আমরা করতে পারতেছি না। কারণ দিন শেষে আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, ঋণগ্রস্ত হয়ে পড়তেছি। কিসের কারণে? আমার অসুস্থ, আমার বউয়ের অসুস্থ, আমার মার অসুস্থ, আমার দাদির অসুস্থ, আমরা খাওয়াতে ভেজাল খাচ্ছি আর কোম্পানির কাছে দ্বারস্থ হচ্ছি। বছর ঘুরেই আমরা কেউ না কেউ অসুখে পড়ে যাচ্ছি। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট আমরা ভেঙে দিতে চাই। 26-এর যে ফেব্রুয়ারির 12 তারিখের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের এই স্বাস্থ্য খাত পুনরুদ্ধার করতে হবে। আমাদের জীবন মরণ নিয়ে যারা খেলা করে তাদেরকে আমরা এবার বয়কট করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ারা, এরপরে দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের অতিরিক্ত টাকা দেওয়া লাগতেছে স্বাস্থ্য খাতে। বড় বড় ডাক্তার দেখানোর জন্য আমাদের ভিজিট দিতে হয়, অথচ বিভাগীয় হাসপাতাল সকল ডাক্তারদের এখানে বিনামূল্যে পাওয়ার কথা, কিন্তু আমরা তাদেরকে বিনামূল্যে কোনো ডাক্তার পাই না। ইন্টার্নি ডাক্তার, মিড লেভেলের ডাক্তার ছাড়া আমাদের কপালে আর কোনো ডাক্তার জুটে না। এরপরে খেয়াল করে দেখেন, সকল এখানে ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও এই মেশিন গুলার মাধ্যমে আমরা যখন ফ্রি বা নাম পাওয়াচ্ছে একটা ভিজিট দিয়ে এখান থেকে তাদের এখানে টেস্ট করাবো, সেই টেস্টের কার্যক্রম আমি পাচ্ছি না তাদের কাছ থেকে। এইগুলা সিন্ডিকেটের কারণে তারা বলতেছে মেশিন ভালো না, মেশিন ভালো থাকলে বলে ডাক্তার নাই। এমন একটা অবস্থায় বাধ্য হয়ে আমার অতিরিক্ত টাকা করে আবার এই ক্লিনিকের শরণাপন্ন হতে হচ্ছে। আবার দেখেন এই অসুখ লোকেরা ডাক্তার হওয়ার কারণে, বড় বড় পিএইচডি ডিগ্রি নিয়ে আসার কারণে, তারা একটা কোম্পানির সাথে অনৈতিক চুক্তি করার কারণে আমাকে 2টা ওষুধ দিলে ভালো হয়ে যেতাম, তার এখানে আরো 3টা অতিরিক্ত ওষুধ আমাকে কিনতে হচ্ছে। তার মানে হচ্ছে ডাক্তার দেখাচ্ছি টাকা খরচ করে, টেস্ট করাচ্ছি টাকা খরচ করে, আবার 2টা ওষুধের পরিবর্তে 5টা ওষুধ কিনে নিয়ে আসতেছি। এই যে একটা চক্র আমাদের ভিতরে, 54 বছর এই চক্রকে সারেস্তা করার মতো কোন সরকার আসে নাই। প্রত্যেকটা সরকারই তাদের কাছে জিম্মি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের এই স্বাস্থ্য খাতটা আমরা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা খাত নষ্ট হয়ে গেছে। আমাদের যে সামাজিক অবক্ষয় হয়েছে, সেই সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আজকে বাবার কাছে তার মেয়ের চরিত্র নিরাপদ না, সে অভিযোগ করতেছে, মেয়ে বলতেছে আমার বাবা আমার কাছে অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়, সেই মেয়ে তার বাবাকে হত্যা করতেছে। আবার দেখেন পরক্রিয়ার কারণে স্বামীকে হত্যা করতেছে, তার সন্তানকে হত্যা করতেছে তার স্ত্রী। আবার পরক্রিয়ার কারণে তার স্বামীও এই কাজ করতেছে, তার স্ত্রীকে হত্যা করতেছে, তার ছেলে মেয়েকে হত্যা করে আরেক মেয়ের হাত ধরে চলে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে নষ্ট হয়ে গেছে। এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রয়োগ করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দুনিয়া এবং আখেরাত 2 জায়গায় তারা সফল কাম হতে পারে। আজকে যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেওয়া হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষিত হচ্ছে, বিসিএসসি হচ্ছে, অথচ তার পিতামাতার সাথে কিরকম আচরণ করা লাগে সে জানে না। তার পিতামাতাকে সে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তার পিতামাতাকে সে একটা বোঝা মনে করতেছে। সম্মানিত ভাইয়েরা, এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। যে শিক্ষা ব্যবস্থায় তার পিতামাতাকে সম্মান করতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থাপনা করতে চাই যে শিক্ষা ব্যবস্থা তার পিতামাতাকে সম্মান করবে, তার এলাকার শিক্ষককে সম্মান করতে জানবে, এলাকার মুরব্বীকে সম্মান করতে জানবে, ছোটকে সম্মান করবে, বড়কে সম্মান করবে, স্নেহ দিবে, ভালোবাসা দিবে। এইরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রয়োগ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আজকের এই শিক্ষা ব্যবস্থা আমাদের প্রাইমারি সেক্টরটা আজকে ধ্বংস হয়ে গেছে। পুরা প্রাইমারি সেক্টরে আজকে কোনো পড়াশোনা নাই, এখানে গরু ছাগলের একটা আবাসস্থলে পরিণত হয়েছে। আমরা এখানে বলতে চাই, এই সেক্টরটাকে ওই স্বাস্থ্য খাতের মতো জিম্মি করে রাখা হয়েছে। প্রাইমারি সেক্টর ধ্বংস করে দিয়ে কিন্ডারগার্টেন সেক্টর তারা চালু করেছে, যার জন্য অতিরিক্ত টাকা পয়সা খরচ করে আমরা অসহায় মানুষ আবার অতিরিক্ত টাকা খরচ করে আমাদের ছেলে মেয়েদেরকে কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন প্রাইভেট স্কুলের দিকে আমরা যুক্তেছি। ওইখানে যাওয়া মানে আমাকে অতিরিক্ত টাকা দেওয়া, অথচ আমরাই যখন পড়াশোনা করেছি আমরা কিন্তু প্রাইমারি থেকে আমরা পড়াশোনা করে আসছি। কিন্তু কি হয়ে গেল যে আজকে প্রাইমারি ধ্বংস হয়ে কিন্ডারগার্টেন শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, এই গভীর ষড়যন্ত্র থেকে শিক্ষা খাতকে আমাদের উদ্ধার করতে হবে। এত কিছু করার পরেও পড়াশোনা করিয়েছেন, কিন্তু ছেলে মেয়েদেরকে ইন্টারভিউ, ভালো একটা ফেয়ার ইন্টারভিউ দেওয়ার পরেও, যোগ্যতা থাকার পরেও ইন্টারভিউর ভিত্তিতে এই 53-54 বছরে চাকরি হয় নাই। সরকারি চাকরির জন্য
টাকা পয়সা লেনদেন করতে হয়েছে, এমপি ধরতে হয়েছে, এমপির পিএস ধরতে হয়েছে, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর কাছে কন্ট্রাক্টের ভিত্তিতে আমাদের চাকরির ব্যবস্থা করতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই প্রক্রিয়ার একটা ধারার একটা পরিবর্তন করতে চাই। আমরা এমন একটা ব্যবস্থাপনা করব, আমাদেরকে যদি পার্লামেন্টে পাঠান, আমরা যদি দায়িত্ব পাই, তাহলে আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, ঘুষ দিতে হবে না, আমাদের কোনো লুট ধরতে হবে না, কোনো প্রশাসনের কোনো লোকের কাছে কন্ট্যাক্ট করতে হবে না। কন্ট্যাক্ট করা ছাড়া আগামীর দিনে স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি সে আমার দলেরও না হয়, আমাকে পছন্দ নাও করে, আমাকে ভোট নাও দেয়, সে যদি মেধাবী হয়, মেধার ভিত্তিতে আগামীর দিনে ইনশাআল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করা হবে। অথচ দেখেন 53-54 বছরের যা দাঁড়ায় গেছে, বিশেষ করে আমাদের এই 17 বছর ইউনিভার্সিটির টিচার হওয়ার কথা ছিল, সরকারি বড় ধরনের কর্মকর্তা কর্মচারী হওয়ার কথা ছিল, কিন্তু তারা দেখেছে যে এই ছেলেটার তার আমল নামা কি, তার সিএস কি, তার আরো আর কি, তার বাবা কোন দলের, তার শ্বশুর কোন দলের, সে কোন দলের, যদি দেখছে যে সেই দলের না, তার দাদা এই দলের ছিল না, তার শ্বশুর এই দলের ছিল না, তখন এই ইউনিভার্সিটির টিচার হওয়া ছেলেদেরকে তারা টিচার বানায় নাই। এই ছেলেগুলো আজকে দেশ থেকে পাচার হয়ে বিদেশ চলে গেছে, যার জন্য অযোগ্য লোকেরা, এই 54 বছরের অযোগ্য অথর্ব লোকেরা আজকে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী হয়েছে, যার জন্য দেশের মানুষ আমরা তাদের উপর জিম্মি হয়ে পড়েছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মেধাবীদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। মেধাবীরা দেশের সম্পদ, এই সম্পদ গুলো যদি আমাদের দেশে থাকে, তাহলে আমাদের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের সম্পদ চুরি হবে না, আমাদের এই সম্পদ দেশে পাচার